ছাগলকাণ্ড কিংবা বেনজির সম্পত্তির মালিকানা যখন বাংলাদেশে প্রবাদ বাক্যের মতো ছড়িয়ে পড়ল, ঠিক একই সময় সাংবাদিকদের দিকে আঙুল উঠল তারা কেন এই ধরনের দুর্নীতির খবর বের করে নিয়ে আসছেন। তার মানে সাংবাদিকদের দিকে আঙুল তোলায় কি খুবই সহজ, নাকি আসলে কোনো দুর্নীতিবাজদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যকে ঘিরে আসলে এই ধরনের নজির আমরা দেখতে পাচ্ছি? বাংলাদেশ এখন সবচাইতে বেশি সংকটের মধ্যে আছে, নাকি কোনো পেশাই আসলে সংকটের মধ্যে? সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সাম্প্রতিকের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তনি। বাংলাদেশ কি এখন সবচেয়ে সংকটের মধ্যে কিনা, উত্তর খোঁজার চেষ্টা করব। আজকের এই আলোচনায় আমার সাথে তিনজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন শ্যামল দত্ত, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব ও সম্পাদক, দৈনিক ভোরের কাগজ, এবং আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শ্যামল দত্ত, আপনাকে দিয়ে আমি একটু শুরু করতে চাই। যেটি বলছিলাম, আসলে ছাগলকাণ্ড হোক কিংবা বেনজিরের যে নজিরবিহীন আসলে আমরা সম্পত্তির হিসাব দেখলাম, সেই সবকিছু মিলিয়ে আসলে এক ধরনের দুর্নীতির মাথাচাড়া দিয়ে উঠেছে কিনা, কিংবা আমরা আসলে কতখানি সংকটের মধ্যে আছি, আমলা থেকে শুরু করে নেতাকর্মী কে কতখানি দুর্নীতি করেছেন, সবকিছুর এক ধরনের ফিরিস্তি সামনে আসলো। সেই ফিরিস্তিকে সামনে আনতে গিয়ে আমরা দেখলাম সাংবাদিকদের দিকেও আসলে খুব সহজে আঙুল তোলা যাচ্ছে। সাংবাদিকদের কিনে ফেলার মতো অধ্যত্বপূর্ণ শব্দ আসলে আমরা ব্যবহার করতে দেখেছি। সেইটা নিয়ে একটু জানতে চাই, এতটাই কি সহজ? তাহলে প্রশ্নটা করেছেন খুব ছোট, আর বিষয় জুড়ে দিয়ে দিয়ে প্রেক্ষাপট তৈরি করেছেন এত বড়। ওখানে ছাগল কাণ্ড থেকে বেনজিরের নজির ইত্যাদি ইত্যাদি যা যা আছে বাংলাদেশ দুর্নীতিতে আমজ্জ কিনা। তো প্রশ্নটা হচ্ছে যে, দেখেন, আমি মনে করি যে একজন বেনজির কিংবা একজন মতিউর, দিস ইজ অনলি টিপ অফ দ্য আইসবার্গ। হ্যাঁ, এই দুর্নীতিগুলো কিভাবে হচ্ছে কি না হচ্ছে এগুলো আমরা অনেকদিন ধরে দেখে আসছিলাম। হয়তো কোনো কারণে খুব একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে দেখবেন বেনজিরের ঘটনা উঠে এসছে দুটি মিডিয়া হাউসের মধ্যে একটা সংঘাতের কারণে। একদিকে একটি মিডিয়া হাউস তার পক্ষে, আরেকটি মিডিয়া হাউস তার বিপক্ষে। আর আমার মনে ধারণা যে এরকম বহু বেনজির বাংলাদেশে বিরাজ করছে। অন্যদিকে ওই এক ছাগল কাণ্ড, আমরা খুব সুন্দর নাম দিতে পারি এটার মধ্যে, আমি জানি না বেচারা ছাগলের কি দোষ। তো গুণ বলতে পারে ছাগলের, আমি একটু আগে দেখছিলাম নাজমুল আশরাফ বলছিল যে শুদ্ধাচার পুরস্কারটা ছাগলকে দেওয়া উচিত। তো এই ছাগল কাণ্ড এটাও একটা ঘটনা সোশ্যাল মিডিয়া আসছে, কিন্তু মতিউরের মতো অসংখ্য দুর্নীতি বা সরকারি কর্মকর্তা আমাদের চারপাশে আছে। তো ফলে এগুলো আমরা খুব সহজে গণমাধ্যম এনেছে, কিন্তু গণমাধ্যমও খুব মানে একেবারেই একটা ডেডিকেটেড এক্সক্লুসিভ রিপোর্ট করে এনেছে তা না। যদি না ওই দুটি বিজনেস হাউসের মধ্যে প্রসঙ্গ না উঠতো তাহলে বেনজির আসতো না, আর ছাগলের ছবিটি সোশ্যাল মিডিয়ায় না আসলে মতিউরও আসতো না। মতিউরকে আমরা অনেকদিন ধরে চিনি, তাকে বিভিন্ন জায়গায় দেখেছি। সারাদিন উনি ধর্মীয় নানা বাণী পাঠাতেন আমাদেরকে, আর তার যে এত কাণ্ড, এগুলো ঘটনাচক্রে উঠে আসছে এরকম। আমাকে আজকে একজন ব্যবসায়ী বলছিলেন যে 50 লক্ষ টাকা না দিলে এনবিআর কোনো ফাইলই নড়ে না, বড় বড় ফাইল যেগুলো আছে। এখন নাকি আরো এই ইয়ের পরে ডিলের অ্যামাউন্ট বেড়ে গেছে, আরো মানে সাধারণ মানুষ এদের কাছে একেবারে জিম্মি হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য করা খুবই কঠিন। জি, সামলাতে একই সময় আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন যে আসলে কিছু ঘটনা, কিংবা আমরা যদি বলে থাকি আসলে ছাগলের এই কাণ্ড না ঘটলে হয়তো আমরা এই দুর্নীতি খুঁজে পেতাম না। ঠিক একই সময় আসলে এই প্রশ্নটিও কি তাহলে আমরা করতে পারি কিনা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাহলে কেন দুর্নীতিকে খুঁজে বের করতে পারলো না? কেন আসলে তাদের এত সময় লাগলো? রাষ্ট্র প্রতিষ্ঠান তো নিজে থেকে অ্যাক্ট করে না, যদি না তাদের উপরে, আমি যতটুকু জানি এরকম শত শত ফাইল দুর্নীতি দমন কমিশনে চাপা পড়ে আছে, যেগুলো আমরা অনেকেই জানি দুর্নীতি। আজকে ধরেন 3,500 কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়ে একটা প্রতিষ্ঠান, এবং তারা দেখলাম হাইকোর্ট থেকে অর্ডার পেয়ে গেছে। ডেইলি স্টারের যে রিপোর্টটা আজকে বেরিয়েছে, নামই বলে ফেলে, আসালাম প্রায় 3,500 কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। এবং তারা তাহলে 200 কোটি টাকা দিয়ে একটা পত্রিকা বের করলে তাদের সমস্যা কি, বা 600 কোটি টাকা দিয়ে 3টে টেলিভিশন করলে সমস্যা কি?
তাই হচ্ছে প্রতিষ্ঠানগুলো আসলে যখন দুর্নীতিকে খুঁজে বের করতে অনেকটাই পিছিয়ে রয়েছে, সেই সময়টাতে সাংবাদিকদের উপর ঢালাও ভাবে আমরা দোষও চাপিয়ে দিতে পারছি। সাংবাদিকদের উপর দোষ দেওয়া খুবই সহজ। এই জায়গাটিতে আপনার কাছে একটু আসতে চাই, তার মানে কি এটি আসলে শাক দিয়ে মাছ ঢাকার মতন এক ধরনের প্রচেষ্টা, নাকি আসলে কোনো দুর্নীতিবাজ, বিশেষ করে যিনি এই ধরনের অধ্যত্বমূলক বক্তব্য দিয়েছেন তিনি নিজেও একজন জনপ্রতিনিধি হিসেবে দাবি করছেন নিজেকে, তাদের আসলে কতখানি সংবেদনশীল জায়গাটিতে থাকবার কথা ছিল? দেখেন, মতিউরের স্ত্রী বলেছেন যে বড় বড় সাংবাদিকদেরকে কিনেই তিনি এসছেন। এটি একটি সাংঘাতিকভাবে খুব, তার যে দায়িত্ব জনপ্রতিনিধি হিসেবে, তার সাথে একটা সাংঘর্ষিক বক্তব্য। তাকে ইমিডিয়েটলি অতি সত্বর গ্রেফতার করে জিজ্ঞাসা করা উচিত ছিল কোথায় কোথায় আপনি টাকা দিয়েছেন, তাই না? জনপ্রতিনিধি তো এইভাবে বলতে পারেন না যে আমি টাকা দিয়ে এই জায়গায় এসেছি। তার অর্থ হলো তিনি তার প্রতিষ্ঠান, যেটি উপজেলা পরিষদ, সেটাকে কিন্তু উনি খাটো করেছেন। কোন সাংবাদিককে তিনি কিনেছেন বা কাকে কিনেছেন সেটা তো আমরা জানি না। ঢাকা সাংবাদিক ইউনিয়ন একটি বিবৃতি দিয়েছে, কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই যে সাংবাদিকদের তিনি কিনেছেন, তাতেও কি বিচারিক প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে? তার তো বিচারিক প্রক্রিয়া সাংবাদিকদের বন্ধ করার ক্ষমতা নেই। হয়তো লিখবে না সেই সাংবাদিক, হয়তো লেখালেখি করবে না, বলা বলি করবে না, কিন্তু তার বিচারিক প্রক্রিয়া তো চলে যাবে। দুদকের যে নিজস্ব বিচারিক সিস্টেম আছে, এমনটা বলতে শুনেছি কিছুই হবে না। হ্যাঁ, তিনি এটাই হলো মূল কথাটা, কিছুই হবে না যখন তিনি বলেন, তখন তিনি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেন, আসলে রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেন, রাষ্ট্রের যে সিস্টেম আছে সেটাকে চ্যালেঞ্জ করেন, এবং তিনি মনেই করেন কিছু হবে না। এটা কিন্তু একদিনে তৈরি হয় নাই। এই ভদ্রমহিলা তিতুমীর কলেজের একজন সহকারী অধ্যাপিকা ছিলেন। আজকে তার এত কোটি কোটি সম্পদ মতিউর রহমানের স্ত্রী হিসাবে। এই জায়গাটাতেই তো তাকে আসলে মানে জিজ্ঞাসাবাদ করা দরকার। এখন পর্যন্ত একটি মামলা হয়নি, না মতিউরের বিরুদ্ধে না বেনজিরের বিরুদ্ধে। পুরোটাই তদন্ত পর্যায়ে আছে। যেটা হলো, রাষ্ট্রীয় আনুকূল্য না পেলে আসলে কেউ দুর্নীতি করতে পারে না। রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা, উদাসীনতা এবং প্রশ্রয়ী সরকারি কর্মকর্তারা দুর্নীতি করে, এবং এখানে একটা যোগসাজশ কাজ করে। আসলে রাজনৈতিক নেতৃত্বের সাথে আমলাতন্ত্রের একটা যোগসাজশ তৈরি হয়, এবং যোগসাজশের ভিতর দিয়ে দুর্নীতি সংগঠিত হয়। সেখানে মিডিয়াকে টার্গেট করা হয় এই কারণে যে মিডিয়া পারে না, কিন্তু তবুও বাংলাদেশের লাস্ট রিসোর্ট কিন্তু মিডিয়াতেই হলমার্ক কাণ্ড এসছে, মিডিয়াতেই বেসিক ব্যাংক আসছে, ফার্মার্স ব্যাংক আসছে, মিডিয়াতেই যে ভ্যাট ফাঁকির কথা আসে। সে কারণে মিডিয়াকে এখন শত্রু মনে করা হয়। বিএনপির আমলে মনে আছে মতিউর রহমান নিজামী বলেছিলেন সব কিছু মিডিয়ার সৃষ্টি, বাংলা ভাই বলে কিছু নাই। পরে সব প্রমাণিত হলো যে বাংলা ভাই আছে, এবং খুব জোরালোভাবেই আছে। আমরা এখনও দেখি পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দেয়, সার্ভিস অ্যাসোসিয়েশন, যে পুলিশের আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে, এবং কঠোর ভাষায় তারা সেই বিবৃতি দেয়। এবং এখানে একটা অধ্যত্ত কাজ করে যে তারা মনেই করে যে তাদের কিছু হবে না, যেটা মতিউরের স্ত্রী বলেছেন, এরকম অন্যরাও মনে করে কিছু হবে না। সরকারি দায়িত্ব থেকে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে তারা দুর্নীতি করেছেন, এবং তারা তাদের কাজের যে শৃঙ্খলা সেটা ভঙ্গ করেছেন। বাংলাদেশে আজ একটি প্রতিষ্ঠান আপনি পাবেন না যেখানে গেলে মানুষ মনে করে টাকা ছাড়া সেবা পাওয়া যায়। মানুষের ধারণা আপনি বদলাতে পারবে না। হয় আপনার ব্যাপক ক্ষমতা থাকতে হবে, নয়তো টাকা থাকতে হবে। আবার যখন আসলে মতিউর রহমানের স্ত্রীদের মতন যারা আছেন জনপ্রতিনিধি, তারা যখন বলছেন বড় সাংবাদিকদের কেনা হয়ে গেছে, সাংবাদিকদের প্রতিও আসলে আমাদের, আমরা জানি না সেই বড় সাংবাদিক কারা। এই কারণেই তার কাছ থেকে সেই তালিকা নিতে হবে, তাকে গ্রেফতার করতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। একজন নির্বাচিত প্রতিনিধি যেভাবেই হোক, তিনি তো একটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আছেন, তাকে তিনি কোনোভাবে এই কথা বলতে পারেন না। এই জায়গাগুলো আসলে কোনো না কোনো ভাবে শাক দিয়ে মাছ কাটার মতো কি জায়গায় চলে যাচ্ছে। আমরা তো কাউকে দেখছি না তাকে জিজ্ঞাসাটা করতে। উপজেলা পরিষদ করতে পারছে না। উপজেলা পরিষদ তো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অধীনে, এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের একটা নিয়ম আছে জবাবদিহিতার। কেন সচিবটাকে জিজ্ঞেস করছে না মাসুদ কামাল? কেন আসলে আমরা এই জিজ্ঞাসাবাদের আওতাধীন করতে পারছি না এই ধরনের ব্যক্তিদেরকে? সেই সাথে যখন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকেও আসলে সংবাদ প্রকাশে অধিকতর সতর্কতা চাইছে, তারাও এক ধরনের আসলে বলা চলে যে সাংবাদিকদের তারা কোনো না কোনোভাবে শাসানোর দিকেই গিয়েছেন, যে এই ধরনের বক্তব্য যাতে আসলে কোনোভাবে বলা না হয়। তার মানে কি আসলে সাংবাদিকরা খুঁজে বের করতে পারবেন না দুর্নীতিবাজদের? না, এখন দুই ধরনের চাপ কিন্তু আছে। যেমন ওই ভদ্রমহিলা যে কথাটা বলেছেন বলে বলা হচ্ছে, পত্রিকায় এসেছে, এবং পত্রিকায় আসার পর ওই ভদ্রমহিলার দিক থেকে কোনো প্রতিবাদ আমি দেখিনি। কাজে ধরে নেওয়া যায় পত্রিকা যেটা এসেছে সেটা মিডিয়ার সাথে কথাই বলছে না। হ্যাঁ, না, ওই যেহেতু ওনার নামে ওই কথাটা আসছে এবং উনি বলছেন না এটা, যে কথা আমি বলিনি। উনি তো একটা মেইল করে ফ্যাক্স করে বলতে পারতেন যে কথা আমি বলিনি, কিন্তু উনি বলেন নাই। আর না বলার কারণটা হলো যে উনি এটা বলেছেন, অথবা উনি এটা দায়িত্ব নিচ্ছেন। এখন প্রশ্ন হলো, আপনি আবার এর মধ্যে পুলিশ অ্যাসোসিয়েশনের কথা আনলেন, তারা তো বিবৃতি দিয়েছে যে এটা কর। এখন এই দুটোই হলো জানেন কি, সাধারণত মনে করা হয় যে সাংবাদিকরা বোধ হয় মানে কেনা যায়,
এই যে মনে করাটা, এখন এই মনে করার কোনো ভিত্তি আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু তারা মনে করে। অথবা সাংবাদিকদের ধমক দেওয়া যায়, সাংবাদিকদের তো কোনো নাই, ওরকম অ্যাসোসিয়েশন থাকলেও 2-3টা ভাগ টাগ আছে, এরা ঐক্যবদ্ধ না, অথবা এরা প্রতিবাদ করবে না, অথবা এদের সঙ্গে আমাদের একটা পার্সোনাল রিলেশন আছে, এই ধরনের নানা হিসাব নিকাশ থেকে কিন্তু মনে করে এদেরকে বলা যায় এদের হাতে অস্ত্র তো নাই, গুলি করে দেবে অথবা আপনার নিয়ে গুম করবে, তাও তো করতে পারবে না এরা। কাজেই হয়তো এই ধরনের একটা ধারণা থেকে তারা বলে আমার টাকা আছে আমি বলবো, আমার ক্ষমতা আছে আমি বলবো, যারে তারে বলবো। কিন্তু তাই বলে একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরনের মন্তব্য করা কি সমীচীন? ভাই কোনো কিছু হয়ে সমীচীন না, জনপ্রতিনিধি হয়েও সমীচীন না, সরকারি কর্মকর্তা হয়েও সমীচীন না, অথবা আমি সাধারণ পাবলিক আমার জন্য এই ধরনের মন্তব্য করা সমীচীন না। যেটা খারাপ মন্তব্য সবার জন্যই খারাপ। তো তারা করেছেন ক্ষমতা অথবা অর্থের মানে আপনার কি প্রাবল্যের কারণে হয়তো করেছেন, বাট এগুলো আলটিমেটলি সমাজে কোনো ভালো বার্তাও দেয় না এবং তাদের অবস্থানকেও মানুষের কাছে কিন্তু প্রশ্নবিদ্ধ করে। আপনি বলেন এই বিবৃতি দেওয়ার পর পুলিশ অ্যাসোসিয়েশনের সেই সমস্ত কর্মকর্তারা খুব কি আনন্দে আছেন? নাই, কিন্তু তারা কিন্তু নানামুখী সমালোচনামুখী আছেন, তারা তো কোনো জবাবও দিতে পারছেন না। এই ভদ্রমহিলা যদি বলে থাকেন উনি কি খুব আনন্দে আছেন? নাই তো, জবাব দিতে পারছেন না। তো আমি এর মধ্যে দেখলাম যে সাংবাদিকদের দুই একটা সংগঠনও কিন্তু প্রতিবাদ করেছে ওই ভদ্রমহিলার বক্তব্যে যে আপনাকে হয় এটা প্রমাণ করতে হবে অথবা আপনাকে ক্ষমা চাইতে হবে, এবং তাকে করতে হবে। আপনি দেখবেন পুলিশ অ্যাসোসিয়েশনের এই ব্যাপারে সমস্ত সাংবাদিকদের সমস্ত প্রতিষ্ঠান, সবগুলি প্রতিষ্ঠান, কেউ বাকি আছে প্রতিবাদ করতে? এখন তো শুরু নরম হয়ে আসছে। হ্যাঁ, এখন তো তারা কোনো জবাব দিতে পারছে না। কাজেই শুনেন, আপনি সাময়িকভাবে ক্ষমতার জোর অথবা অর্থের জোর অথবা অন্য কোনো জোরে হয়তো কিছু একটা বলে ফেলাতে পারেন, কিন্তু আলটিমেটলি এগুলো ধোপের টিকে না রে ভাই। শুনেন, বেনজিরের পাওয়ারকে আমরা কম দেখছিলাম এই ভূখণ্ডে, আমরা যারা বসে আছি এখন, আমরা কি তার মানে কম দেখছি? একটা আইজিপি যে এইভাবে সামনে পিছিয়ে গাড়ি একদম সাইরেন বাজিয়ে যায়, দেখছি তো রে ভাই এই দেশে? কই সে কোথায়? ওই জন্য তো প্রাইম মিনিস্টারও বললেন যে এত করে লাভ কি হলো, দেশেই তো থাকতে পারলে না, তো লাভটা কি হলো রে ভাই? তো এইগুলি হয়। জি, কিন্তু আবার দুর্নীতি করছে এবং দুর্নীতি করে খুব সহজভাবে আমি দেশ ছেড়েও যেতে পারছি, সেটিও কি অনেকটা আসলে বাংলাদেশে এক ধরনের ট্রেন্ড হয়ে গেল কিনা? এই প্রশ্নটি শ্যামল দত্ত আপনার কাছে আমি করি। না, সেটা তো হচ্ছে, অনেক দুর্নীতিবাজদের আমরা কথা শুনি, কিন্তু কার্যত দেখেন, যেটা একটু আগে ইস্তিয়াক রাজা বলছিলেন যে এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত মামলাই তো হয়নি, তদন্তই শেষ হয় না। এরকম হাজারো উদাহরণ আছে, যারা দু একটা কেস আছে, কিন্তু যারা দুর্নীতির করেছে এরকম তথ্যগুলো গণমাধ্যমে এসছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি শেষ পর্যন্ত। সুতরাং এখানেও আমার খুব আলটিমেটলি একটা সময় গিয়ে দেখবেন সবই সহ্য হয়ে গেছে আমাদের, আর সেইরকম কিছু হবে, গণমাধ্যমকে দায়ী করা যাবে। আর গণমাধ্যমকে যে কেনা যায় এই কথাটা বলেছে, এর মধ্যে অসত্য কি আছে আসলে? কারণ আমি বলি আপনাকে, মিডিয়া হাউসগুলোর মধ্যে যেভাবে গণমাধ্যমের ব্যক্তিত্বরা ব্যবহৃত হচ্ছেন একে অপরকে আপনার করার জন্য, ঘায়েল করার জন্য, তো সেখানে তো আমরা ব্যবহৃত হচ্ছে, এবং আমাদের সম্পর্কে রিপুটেশন তো সেই অর্থে খুব একটা ভালো না বাজারে। একসময় সাংবাদিকতার যে মান মর্যাদা নিয়ে আমরা চলতাম, সেটি কি এখন আমাদের আছে জনগণের মধ্যে? আর এখানে আমরা তিনজনই প্রফেশনাল সাংবাদিক, আপনি কি বলতে পারবেন বুকে হাত দিয়ে আমাদের কমিউনিটির লোকজনের যে বদনামগুলো আছে সেগুলো অস্বীকার করার মতো? সংকটে তার মানে কি আসলে সবাই আছে, যারা দুর্নীতি করছেন তারাও আছেন। সমাজ যখন নিমজ্জিত হয় তখন তো একা কোনো একটা পদ্ম ফুলের মতো কিছু একটা ভেসে থাকবে, এটা আশা করা ঠিক না। তো সামগ্রিকভাবে নিমজ্জিত হয়। এখন আমরা একটা সামগ্রিক নিমজ্জমান পরিস্থিতির মধ্যে আছি, সেটা গণমাধ্যম, রাজনীতি, সমাজ, অর্থনীতি সবকিছু মিলেই তো ডুবছি। সবকিছু মিলিয়ে আসলে এক ধরনের সংকটের কথা ডুবছি। তার উদাহরণটা বলি, আমরা যে কাণ্ডগুলো বলছি, বেনজির যখন 600 বিঘা জমি কিনেন শুধুমাত্র গোপালগঞ্জে, এটা কি জানতেন না কেউ? আর বেনজিরের রিটায়ারের 4 বছর পরে এটা কেন বেরোলো, আগে কেন বের হয়নি? মতিউর একটা সিটিং আপনার সরকারি কর্মকর্তা, চাকরিরত কর্মকর্তা, আপনি তাকে করলেন কি, তাকে অমুক জায়গায় সংযুক্তি করলেন, ওএসডিও করলেন না। আরেকজন যিনি প্রথম সচিব এনবিআর ফয়জুল, তাকে আপনি বগুড়ায় বদলি করলেন, বড় পজিশনে। সো হোয়াট ইজ দিস? আপনি কি মেসেজ দিচ্ছেন যে সরকার কঠোর হস্তে দমন করবেন? এরকম মেসেজ কি জনগণ পাচ্ছে যে কালকে থেকে দুর্নীতিটা কমবে, এরকম ধারণা আছে? আমি তো একটু আগে বললাম, এখন আরো রেট বেড়ে গেছে,
বলে এখন আগের মতো সহজ নয়, কঠিন হয়ে পুরো গেছে। সিস্টেমে আসলে এক ধরনের গলদ আছে এবং কেঁচো করতে সাপের মতন হয়ে সমস্যাটা যাচ্ছে হচ্ছে কিনা। এখানে, সমস্যাটা হচ্ছে আপনি ইচ্ছে করলে 600 বিঘা 1000 বিঘা জমি কিনতে পারেন, আপনি ইচ্ছে করলে একজন সরকারি কর্মকর্তা 700টা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন, 7টি পাসপোর্টও করতে পারেন, 7টি পাসপোর্টও করতে পারেন। সদিশতে আপনি এগুলো আপনি ইচ্ছে করলে ওই যে আপনার পশু সম্পদ অধিদপ্তরের গরু কিনে 280 টাকা বিক্রি করবেন বলে নিজে বিক্রি করে দিতেন কোটি টাকা, পারেন। এর কোনো মনিটরিং ব্যবস্থা নাই কারো, এর জন্য কাউকে দায়িত্ব নিতে হয় না। আমি যদি ক্ষমতাধর হই, আমি যদি আসলে সরকারি আমলা হই, তার মানে আমি দুর্নীতি করতে পারবো, সেটাই কি এখন আমাদের গা সহ হয়ে গেছে? সেটাই কি এখন সিস্টেম? সরকারি কর্মকর্তা না, ক্ষমতা, এটা যে কোনো কারো যে ক্ষমতার কাঠামোর মধ্যে থাকবে সে এটা করতে পারে। সাদিক এগুলোর কথাই ধরেন, প্রায় 10 বছর ধরে একটা খাল দখল করে আছে, ছাগল কাণ্ডের পরে গিয়ে তার খাল উচ্ছেদ হয়েছে। 10 বছর ধরে যেন পৃথিবীতে কেউ ছিল না, এই বাংলাদেশে কেউ ছিল না মাসুদ ভাই। কিন্তু ওখানে সাদিক এগ্রোর পাশাপাশি আরো অনেক এগ্রো আছে যারা দখল করে আছে, সরকারি অফিসে দখল করে আছে। হ্যাঁ, সরকারি দখল। এবং উনি একটা ব্রাহ্মা জাতীয় প্রজাতি এনেছিলেন যেটি আমাদের খামারিদের জন্য ক্ষতিকর, কারণ ওটা যদি কোনো কারণে ক্রস হয় তাহলে বাংলাদেশের যে অরিজিনাল প্রাণী সম্পদ গরু সেটি বিলীন হয়ে যাবে, এটা সরকারের নিয়ম। কিন্তু তিনি তো ঠিকই ব্যবসাটা করে গেছেন। কাদের সহযোগিতা করেছেন? সাবার ডেইরির ফার্মের সহযোগিতা, একটা সরকারি প্রতিষ্ঠান। তার অর্থ হলো ওই যে আমি একটু আগে বলেছি যোগ সাজস করে করে দুর্নীতিটা হয়, এবং এখানে কিছু হয় না কারণ এরা প্রত্যেকে ক্ষমতা কাঠামোকে নিয়ন্ত্রণ করে এবং ক্ষমতা কেন্দ্র থেকে কারো কারো প্রতি প্রশ্রয় থাকে। ব্যাংকগুলোতে সরকারের আনুকূল্যে মালিকদের একটা জমিদারি কাম করেছে, নিয়ম করে তাদের পরিবারে 9 জন সদস্য 9 বছর ধরে দায়িত্ব পালন করতে পারে। ব্যাংকের টাকা 9 করার এরকম অধিকার পৃথিবীর কোথাও আর আপনি খুঁজে পাবেন না। এত দীর্ঘদিন ধরে আসলে তারা এই ধরনের দুর্নীতি করেছেন, বাংলাদেশের কোন সরকারি সংস্থা কেউ আসলে জানতে পারলো না। জেনেছে, সবই জানতো। ওই যে শ্যামলদা বললেন যে 674 বিঘা জমি কিনেছে এক জায়গায়, এটা কি কারো অজানা ছিল? এটা কি সম্ভব অজানা থাকা? একটা লোকে এক জায়গায় 676 বিঘা 7টি পাসপোর্ট করছে, সেটা নিশ্চয়ই পাসপোর্ট অধিদপ্তরের। বেনজিরের এটা একটু বলি আপনাকে, উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। সরকারি কর্মকর্তা একটি পাসপোর্ট পায় সরকার তরফ থেকে, তিনি তখন আর তার ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করতে পারেন না, এটা কোনো নিয়ম নাই। এবং তিনি যদি ব্যক্তিগত কাজেও বাইরে যান তাকে জিও নিয়ে যেতে হবে। তিনি নাকি একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন ব্যক্তিগত পাসপোর্টে। এটা কি করে সম্ভব হলো? তখন ইমিগ্রেশন কোথায় থাকে, তখন সরকারের আইন কোথায় থাকে? তিনি তো এইভাবে বাইরে গেছেন। তার মানে কি আসলে দুর্নীতির এক ধরনের ভাগ বাটোয়ারা হচ্ছে সব পাসপোর্ট করতে হয় না। আমি নিজে সৈয়দ ইশতিয়াক রেজা একটা পাসপোর্ট করতে জান বের হয়ে গেছে, অথচ তার 7টা পাসপোর্ট। এই প্রশ্নে যদি একটু আপনার কাছে করে আমি, মাসুদ কামাল, দুর্নীতি আসলে যেভাবে ছড়িয়েছে সবগুলো সিস্টেমে আসলে আমরা দুর্নীতি দেখতে পাচ্ছি, দুর্নীতির এই ভাগ বাটোয়ারাও তো নিশ্চয়ই হচ্ছে। সেই ভাগ বাটোয়ারার একজন অংশীদার কেউ না কেউ আছেন বলেই কি আসলে আমরা দুর্নীতিবাজদেরকে ধরছি না? না, ভাগ বাটোয়ারা তো হচ্ছেই, কারণ একা একা তো দুর্নীতি করা যায় না ভাইয়া, একা একা তো করা যাবে না। আপনার কারো না কারো সঙ্গে রাখতে হবে, কেউ না কেউ জানে, সবাই এখানে কোনো কোনোভাবে পার্ট হয়ে গেছে, কেউ কিছু পাচ্ছে, এরা বিনিময়ে পাচ্ছে, তাকে ছেড়ে দিচ্ছে। আপনার আচ্ছা বলেন তো দেখি, এতদিন হয়ে গেল, এত আলোচনা হচ্ছে, বিনিয়োগ এখন কোথায় কেউ বলতেছে? সে যদি বিদেশে যায়, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বের করা তো খেলে একটা বাটনের টিপ দেওয়া। ইমিগ্রেশন থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী কেউ জানেন না। ওয়ান্টার মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুলে পড়ছে বলতে কিছু যে দেশে আছে কি নাই, না উল্টা স্বরাষ্ট্রমন্ত্রী তার পক্ষে স্টেটমেন্ট, তার পক্ষে উনি যেটা বলতেছেন, উনি 2 বার মিশনে গিয়েছেন, তারপরে এক সময় যেটা 10 লাখ টাকা ছিল সেটা এখন 2 কোটি টাকা দাম হয়ে গেছে। মানে সামহাও যেন জাস্টিফাই করার চেষ্টা করতেছেন যে এই সম্পদ ওনার মতো লোকের পক্ষে থাকা অস্বাভাবিক কিছু না। তাহলে কি দাঁড়ালো রে ভাই? একটা লোক কোথায় আছে এইটা রাষ্ট্রযন্ত্র বলে না, বলতে পারে না তা কিন্তু আমি বলছি না, বলে না কেন? হয় ভালোবাসার কারণে বলে না, অথবা কিছু লেনদেনের কারণে বলে না। কোনটা? দুটাই আমাদের জন্য কিন্তু আপত্তিকর। তো এখানে সব জায়গায় মতুর, এই যে একটু আগে বললেন যে আরেকজনকে যে আপনি বগুড়ায় বদলি করছেন, কেন বদলি করছেন? কারণটা কি? লজিকটা কি? ওখানে যে কি মসজিদের হবে নাকি, মুয়াজ্জিন হবে? ও তো এই কাজই করবে, তাহলে ওখানে পাঠালেন কেন আপনি? ও আচ্ছা, এখানে করলে সবাই দেখে বলবে, ওখানে একটু দূরে পাঠাইলাম, আলে আলে করবে। যে পাঠাচ্ছে তার শেয়ার আছে, কোনো সন্দেহ নেই। যে তারা পাঠাইছে সে তাকে ফেভার করেছে, এই কারণে ফেভার করেছে যে ওইখান থেকে আমার তুমি পাঠাবা, কিছু শেয়ার আমাকে দিবা, তোমাকে একটা ভালো পোস্টিং দিয়ে দিলাম, যেন কিছুই হয় নাই, এটা তো আপনার সমস্ত সেক্টরে সমস্ত জায়গায়। শুনেন, সর্বাঙ্গে ঘা বলতে যা বোঝায় এখানে তাই হয়েছে। মাঝখান থেকে আমি এখানে বসে আলাপ আলোচনা করতেছি,
কি লাভ? জি, কিন্তু সেই জায়গাটিতে আসলে এই যে আমরা ভাগ বাটোয়ার কথা বলছি কিংবা তারা দেশ ছেড়েছেন কিনা সেই সম্বন্ধে কারো কাছে কোনো তথ্য নেই, সেটি বা কিভাবে সম্ভব? অর্থাৎ কোনো না কোনোভাবে তাদেরকে আসলে এক ধরনের দুর্নীতি করতে সাহায্যই কি করা হচ্ছে কিনা, এই জায়গাটিতেও আমরা আসবো। একটি বিরতি সময় হয়েছে, দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। শ্যামল দত্ত, সবারই তাহলে কোনো না কোনোভাবে দুর্নীতিগুলোতে শেয়ার আছে এবং সে কারণেই কি আসলে সবাই এক ধরনের সংকটের মধ্যে আছে? সবারই শেয়ার আছে এত বোধহয় সরলীকরণ করাটা ঠিক হবে না। হ্যাঁ, একটা দেশে যখন একটা সামগ্রিক পরিস্থিতি তৈরি হয় তখন সেখানে অনেকেরই একটা পার্টিসিপেশন থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরুন এই যে কটা ঘটনা আমরা চোখের সামনে এসছে, সেখানে ভূমি, সেখানে পশু, সেখানে এনবিআর, সরকারের সিস্টেমের সবাই দেখতে পাচ্ছে। যেমন ধরুন দুদকের কথাই যদি বলি, দুদক তো কই এতদিন তো এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত মিডিয়াতে না আসে সেই জায়গাতে ফাংশন করে না। ফলে এখন যারা আসলে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করবেন তাদের যদি পরোক্ষ নীরবতা থাকে বা প্রত্যক্ষ নিষ্পৃহতা থাকে তখন কিন্তু এই ধরনের ঘটনাগুলো বাড়তে থাকে। এবং যেটা আমরা মিডিয়াও যেমন ধরুন আমি যদি বলি যে আমাদেরও কিন্তু দায়গান না। যেমন ধরুন এই যে বেনজির দেশে আছে কি নাই এটা কি মিডিয়া ইনভেস্টিগেট করতে বাইর করতে পারলাম না? আমরা কি এরকম একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করলাম যে তিনি কি পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন দিয়ে বেরিয়েছে কিনা? কই, আমরা তো এই প্রশ্নটা তুলছি না। ইমিগ্রেশন অফিসারকে যখন কিংবা মতিউরকে কোথাও দেখা যাচ্ছে না, একজন কেউ বলে যে মাথা নেড়া করে বিদেশ চলে গেছে, কেউ বলে দেশের ভিতর আছে, এইটাও তো আমরা বের করতে পারলাম না। বা এই ব্যাপারে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এইসব ব্যাপারে একটা লোক অফিস করছে না আজকে এতদিন, সরকারের একটা কেউ না কেউ তো কথাটা বলবে, চেয়ারম্যানের কোনো বক্তব্য নেই। এবং এই যে বাজেট টাজেট ইত্যাদিতে সবচেয়ে বেশি তো বক্তব্য তারই থাকার কথা। তার মানে কি আসলে দুদক কিংবা এনবিআর এরা আসলে অনেকটাই সাহায্য করছে নাকি আসলে এদের কাজই হয়ে দাঁড়িয়েছে যে আসলে সবকিছু শেষ হবে? এবং যেমনটি আসলে আমরা ছোটবেলায় হয়তো বলতাম রোগী মারা যাবার পর আসলে ডাক্তার এসে পৌঁছালেন, সেই অবস্থায় কি আমরা চলে এসেছি কিনা মাসুদ কামাল? না, আমার মনে হয় এত দ্রুত সিদ্ধান্ত না নেই আমরা, কারণ এখনো তো দেশটা আছে, তাই না? এবং সবচেয়ে বড় কথা হলো কি, আমি কিন্তু একটা আশাবাদী এই কারণে যে কিছু কিছু ঘটনা যেগুলো ঘটছে, আগেও কিন্তু এই ধরনের ঘটনা দু একটা যে মাঝে মাঝে ঘটতো না তা না, কিন্তু এখন যেন একটু দ্রুত বেগে ঘটছে। যেমন আমি প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে কিন্তু একজন দুজনকে পাচ্ছি, আজকে 3 জন পেয়েছি। একজন হলো যে সাবেক একজন আপনার হ্যাঁ শামসুদ্দোহা খন্দকার ডক্টর, তো ওনার একটা প্রপার্টি দেখলাম। বরিশালের এক সাব রেজিস্ট্রার, তারও নাকি এরকম মানে 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 অনেক কোটি টাকা। আজকে সন্ধ্যায় পাওয়া গেল এনবিআর এর এক সহকারী পরিচালক, এনবিআর এক মহিলা এক সহকারী পরিচালক, তারও কি টাকা পয়সা। আজকেই তো পাইলাম 3 জন। এখন যেগুলি পাচ্ছি এগুলি তো দেখেন, আগে তো মাসের পর মাস কোনো খবর পাইতাম না, আর একদিনই 3টা করে পাচ্ছি। তো এগুলি কিন্তু একটা, এখন আপনি যদি এখনই বলেন যে না তাহলে এটা হলো না, সবাই জড়িত, অমুক জড়িত, সবাইকে নাকি জেলে ঢুকাবেন নাকি ভাই? এখন একটা প্রক্রিয়া তো শুরু হয়েছে, আমি কিন্তু এই প্রক্রিয়াটাকে নিয়ে আনহ্যাপি না। এবং যেভাবে চলছে আমি তো মনে করেন পাবলিক পারসেপশনটা কি, মানুষ তিতি বিরক্ত। মানুষকে জিজ্ঞাসা করেন সবাই ফাঁসি দাও, তাকে আপনি দিতে পারবেন? দিলে কোনো এনে দিবেন? তো ওটা তো হবে না, যে আপনাকে একটা সিস্টেমের মধ্যেই থাকতে হবে। সিস্টেমটা যাতে ভালো হয়, দেখেন একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, এই মতিউরকে কিন্তু এর আগে 4 বার দুদকের কাছে তার ফাইল গেছে, 4 বার তদন্ত করে দুদক বলছে যে উনি নিষ্পাপ, পবিত্র, একদম পুরো পবিত্র। তো 4 বার যারা তাকে পবিত্র বলে ঘোষণা করলো, ভাই তারা কি হয় তদন্ত জানে না, অথবা টাকার বিনিময়ে তদন্তটাকে তারা এরকম ভাবে দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে, হতে পারে। তাহলে তারা 4 বার তারা পেল না, মিডিয়া এখন এটা বের করলো, এটা তো বের করছে বেসিক্যালি মিডিয়া। তো এখন তা মিডিয়াও না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়া ওই যে সাপের লেজের মতো এখানে কি যে একটা নড়তেছে, ওইটা যেটা সোশ্যাল মিডিয়া টানাটানি করছে, বাইরে গেছে বিরাট অজগর সাপ। ঘটনা তো তাই হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে এইটা যেটা হচ্ছে এটাকে আমি মনে করি ইতিবাচক ভাবে নেওয়া উচিত আমাদের। জি, নিশ্চয়ই এটাকে আমাদের ইতিবাচক ভাবে নেওয়া উচিত। দুর্নীতিগুলো অন্তত আমাদের সামনে আসছে, কিন্তু সৈয়দ ইশতিয়াক রেজা যে কথা বলছিলেন মাসুদ কামাল, যে হয়তো আমরা জানতেও পারতাম না যদি আসলে মিডিয়ার মাধ্যমে বিষয়গুলো সামনে না আসতো। তার মানে আসলে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোর আসলে এই সমস্যাগুলো খুঁজে বের করবার কথা ছিল, তারা আসলে এতদিন তাদের দায়িত্বে কেন পিছিয়ে ছিল? আমি একজন সরকারি সাবেক মন্ত্রী পরিষদ সচিবকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির মনিটরিংটা কিভাবে হয়। তিনি বলেছিলেন যে ওদের যে
আচরণবিধি আছে এবং রুলস অফ প্রসিডিউর আছে, সে অনুযায়ী প্রত্যেকটা সিনিয়র কর্মকর্তাই এক একজনের আসলে ওভারসাইট করার কথা। এসিএল লেখেন না, প্রত্যেকেরই নজরদারি করার কথা যে তার কর্মকর্তারা কি করছে। কিন্তু এখন এটা এত ব্যক্তি বেড়েছে, প্রত্যেকে ইনভলভ হয়ে গেছে, তখন আসলে ওভারসাইটটা চলে গেছে। আরেকটা হলো সরকারি কর্মকর্তাদের আগে নিয়ম ছিল প্রতি বছর সম্পদের হিসাব দেওয়া, এটা পরবর্তীতে সংশোধন করে 5 বছরে নিয়ে যাওয়া হয়েছে। এখন 5 বছরটাও তারা দিচ্ছে না, তারা বলছে দিবে না, তারা দিবে অবসরে যাওয়ার পরে, তারা এটা এখন দাবি করছে। এর মধ্যে বোঝা যায় যে তাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে এবং তারা আসলে কোথাও কোনো জবাবদিহি করতে রাজি হচ্ছে না। সরকারি কর্মকর্তাদের সম্পদ বৃদ্ধির হিসাবটা সরকারের নিজের স্বার্থে নিতে হবে। কয়েকটি কাণ্ড ঘটে কি, যেমন মতিউর বলেছেন যে তিনি শেয়ার কিনেছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন। সরকারি আইন অনুযায়ী একজন কর্মকর্তা কোথাও যদি বিনিয়োগ করে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। শ্যামলদা একজন সম্পাদক, তিনি যদি বাইরের কিছু করতে চান তারও উপরে কিন্তু একটা কর্তৃপক্ষ আছে, তাকে জানিয়ে করতে হয়। শ্যামলদার একজন রিপোর্টার যদি বাইরে আর একটা কোথাও কনসালটেন্সি হয় তাকে জানাতে হবে, না তো শ্যামলদা কিন্তু ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে যে তুমি তো আমাকে জানাও নাই। এই চেইনটা নষ্ট হয়ে গেছে সরকারি। ও যে 4টা কোম্পানির কথা বলছে যে আমি সেখানে শেয়ার আছে, এবং দেখেন এনটিভিতে যে সাক্ষাৎকারটা সে দিয়েছে সেটা কি ভয়ঙ্কর সাক্ষাৎকার। তখন পর্যন্ত সে তার বিপদ ধরতে পারে নাই। সে বলছে তার ফ্যামিলি আছে, এটাই অস্বীকার করেছে। শুধু না, সে বলছে যে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্বলতা দেখার পরে কাস্টমস অফিসার হিসেবে তাদের সাথে নেগোশিয়েট করে শেয়ার নিয়েছি। চিন্তা করতে পারেন একটা লোক এরকম ওপেন স্টেটমেন্ট দিচ্ছে, এটা তো সাহস কিংবা সুযোগ আসলে আমরা কেন দিচ্ছি? কিন্তু এই যে শ্যামলদা বলল এরকম একটা বক্তব্য দেওয়ার পরও প্রথম কয়েকদিন এনবিআর এর তরফ থেকে কোনো বক্তব্য আসে না যে তার একজন কর্মকর্তা এই কথা বলছেন যে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্বলতা দেখার পরে তাদের সাথে নেগোশিয়েট করে শেয়ার নিয়েছি। এটা একজন কর্মকর্তা করতে পারেন? বেনজির সাহেব চাকরিতে থাকা অবস্থায় সেরা করদাতা হয়েছেন ব্যবসা করে, কিভাবে সম্ভব? শুদ্ধাচার পুরস্কার কিংবা আসলে যে ক্লিন সার্টিফিকেট আমরা দিচ্ছি, কিন্তু উনি তো সেরা করদাতা হয়েছেন আলাদা ক্যাটাগরিতে, কিভাবে সম্ভব এটা? যারা এই ধরনের সংবেদনশীল পদে দায়িত্বরত আছেন শ্যামল দত্ত, তাদের আমরা জানি যে বাংলাদেশের নিয়ম অনুযায়ী তাদের পিছনের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, তার মানে কি আমরা সেটিও করলাম না? না, আমি দুই একটা জিনিস আপনাকে একটু বলি। প্রথমে ডক্টর মোমেন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যখন বিদেশে মানে বাড়িঘরের কথা উঠছে বাংলাদেশের বেগমপাড়া, তখন উনি একটা হিসাব দিয়েছিলেন যে 28 জনের তালিকা পাওয়া গেছে, তার মধ্যে অধিকাংশই সরকারি আমলা। তো সে তালিকাটা প্রকাশ করা হোক, কারা সেই 28 জন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি মাসুদ কামালের সাথে একমত যে হ্যাঁ এগুলো উঠে আসছে, সরকারও ব্যবস্থা নিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীও কালকে সংসদে বলেছেন যে এগুলো টলারেট করা হবে না। কিন্তু একই সঙ্গে মানুষের মধ্যে না যখন কন্ট্রাডিকশনগুলো দেখি যে সরকারের এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে থাকার পর তারা এগুলো করতে পারছেন, তখন একটা হতাশা বাড়ে। যেমন আপনি গতকাল পার্লামেন্টে যে বিল পাস হলো, যে বাজেট পাস হলো, তাতে আপনি আবারই সেই দুর্নীতিবাজদেরকে, আজকে সব পত্রিকা অ্যানালাইসিস দেখেন যে দিস বাজেট ইজ হেল্পিং দ্য করাপ্টেড পিপল। কিভাবে? আপনি আবারও কালো টাকা সাদা করার সুযোগ দিলেন, আপনি আবারও এমপিদেরকে 8 কোটি টাকার গাড়ি 1 কোটি টাকায় কেনার সুযোগ দিয়ে দিলেন, যেগুলো কতগুলো সিমটম দেখতে হয় যে সরকার ইজ ওয়াকিং অন এ ক্লিন ওয়ে, একটা সাদা পথে হাঁটার চেষ্টা করছেন। এই যে যখন মানুষ দেখে নিম্নবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষের জীবনটা যখন দ্রব্যমূল্য, সুশাসনের অভাব, করাপশন এগুলোর জন্য যখন দুর্বিষহ, তখন আপনি সরকারি এই যে পদে থেকে এই ধরনের নির্বিচারে আপনি করাপশন করে যাবেন, তখন মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে। এক্স্যাক্টলি এখন বাংলাদেশের অবস্থাটা তাই। আপনি আজকে আমি ভোক্তা অধিকারের একটা ডিজি এই যে শফিকুজ্জামানের একটা বক্তব্য দেখলাম, বগুড়াতে লেবু বিক্রি হচ্ছে 1 টাকায়, একটা লেবুর দাম 1 টাকা, মনে হয় যেন আমরা মোগল আমলে। হ্যাঁ, আর সেই লেবুটা, সেই সবজিটা ওখানে বিক্রি হচ্ছে 10 টাকায়, সেই সবজিটা যখন ঢাকার কারণ বাজারে আসছে 80 টাকা। হাউ ইট ইজ পসিবল? আমাদের কি কোনো ব্যবস্থাপনা থাকবে না? দায়ভারের জায়গা থেকে আসলে আমরা সরে আসছি কিনা, কেউ কোনো কিছু করছে না, কিন্তু কেন আসলে দায়িত্ব নিচ্ছি না, নাকি আসলে সরকারের ছত্রছায়ায় এই ধরনের দুর্নীতিগুলো হচ্ছে? আমরা শুনবো, তবে আরো একটি বিরতির সময় হয়েছে, দেশাম্প্রতিকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশাম্প্রতিকে। মাসুদ কামাল, এই যে দুর্নীতির খবর একের পর এক প্রকাশিত হচ্ছে, এরপর থেকে অনেকে এই কৌশলে চলাচল করবার চেষ্টা করছেন, এমনকি এই ধরনের অভিযোগ উঠেছে যে কার নামে কখন কোন অভিযোগ ওঠে সেই নিয়ে চিন্তিত আছেন অনেকে, এবং সে কারণে বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে পুলিশ এবং কাস্টমস কর্মকর্তাদের মাঝে একটু বেশি আতঙ্ক আছে। তার মানে দুর্নীতি হয়তো আরো অনেক খবর সামনে বেরিয়ে আসতে পারে, দায় কেউ নিচ্ছেন না, সেটি কেন? জবাবদিহিতার অভাব বলেই কি? দেখেন, এই যে আপনি বলেন না অনেক আতঙ্কে আছেন,
থাকতে পারেন হয়তো মনে মনে আতঙ্ক, কিন্তু আমার সঙ্গে তো অনেকে দেখা সাক্ষাৎ হয়েছে, এদের সবারই একই মানসিকতা। ধরেন এখানে একটা ভূমিকম্প হলো, দেখবেন তার মধ্যেও কেউ কেউ কিন্তু ছবি তুলে। কি কারণে তুলে? সে মনে করে যে সবাই মারা যাবে, আমি থাকবো, তখন আমি ছবিটা ফেসবুকে দেবো। এটা হলো এক ধরনের সাইকোলজি। ওরা মনে করে কি সবাই ধরা খাবে, আমি ধরা খাবো না, অতএব আমি করতে থাকি। এই সময় তো বললেন না যে রেট বেড়ে গেছে, কি করে বাড়ছে? সে মনে করে যে সে ধরা খাবে না, এই চান্সে সে একটু বেশি কামাই নিক। হিসাবটা কিন্তু এই জায়গায় আসলে আইন যদি আপনি মানেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। দেখেন পুলিশ প্রবিধানে বলা আছে যে আপনাকে সম্পত্তির হিসাব দিতে হবে, প্রতি বছরে একবার দিতে হবে। এটা নিয়ে আজকে একটা পত্রিকা দেখলাম, সাবেক আইজিপিকে, একজন আইজিপিকে শহীদুল্লাহকে জিজ্ঞাসা করছে যে এটা আইন আছে, সে অবলীলায় বলতেছে আমি তো কোনোদিন হিসাব দেই নাই, এটা তো ব্রিটিশ আমলের আইন। এই কথা উনি বলতে পারেন, মানে আইনের যারা তারাই আইন অমান্য করছেন, আইন দিয়ে পুলিশ চলছে। একটা আইন ব্রিটিশ আমলের হোক আর মোগল আমলের হোক, ভাই আইন তো আছে, যতক্ষণ পর্যন্ত বাতিল না করবেন ততক্ষণ পর্যন্ত আইন। আপনি কোনদিন মানেন নাই, জানেন না, বলতেছেন যে এটা অনেক আগের আইন, অনেক আগের আইন বলে কি আপনি না মানতে পারবেন? আচ্ছা দেখেন আজকে মন্ত্রিসভা মন্ত্রিপরিষদের মিটিং ছিল, এই সচিবকে জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু, এবং জিজ্ঞাসা করে সে কি জবাব দিছে, তার দুইটা জবাব আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। একটা জবাব সে দিছে যে সরকারি কর্মকর্তাদের মধ্যে দুই একজন কেউ কেউ দুর্নীতি করে, তার দায় সবার উপর পড়ে। এটা আসলে হওয়া উচিত, কথা হলো উল্টা। উল্টা হলো দুই একজন ভালো আছে, বাদ বাকি সবাই চোর, ওই চোরগুলির জন্য দুই একজন ভালো কেউ লোকে চোর বলে, এটা হওয়া ছিল কথা। আর দ্বিতীয় কথা হলো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে সরকারি কর্মকর্তাদের যে 1979 সালের যে নিয়মটা, যে আইনটা, বিধিমালা, আচরণ বিধিমালা, সেখানে কিন্তু বলা আছে যে আপনাকে প্রতি বছর আপনার সম্পদের হিসাব দিতে হবে। এবং আমি আরো ইন্টারেস্টিং কথা বলি আপনাকে, 2021 সালে জানুয়ারি মাসে এই প্রাইম মিনিস্টার জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছিলেন, একটা মানে একটা আপনার পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে যে উনি কিন্তু বলেছেন যে এই হিসাবটা দেওয়া হচ্ছে না কেন, এবং তার উপরে ভিত্তি করে ওই বছরের মার্চ মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সমস্ত সরকারি বিভাগগুলিতে চিঠি গেছে, তোমরা হিসাব দাও, কেউ দেয় না, একজন লোক দেয় নাই। তো ওই প্রশ্নটাই আজকে সাংবাদিকরা করেছিলেন মন্ত্রিপরিষদ সচিবকে। উনি কি বলছে জানেন, যে এটা হিসাব বলছে যে যদি হিসাব না দেয় তার কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উনি বলছেন নেওয়া হয়েছে কিনা এটা আমাকে জেনে বলতে হবে। আরে ভাই জেনে বলতে হবে কেন? আপনি নিজে দিয়েছেন কিনা এটা কোন না, আপনি যদি নিজে না দিয়ে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই, কোথাও কোনো জবাবদিহিতা জানা দরকার কি? আপনি জানেন না আপনি কি করছেন, আপনি জানেন না। তো এইগুলি তো হচ্ছে, কোথায় হচ্ছে পয়সা? এটা কিন্তু কোনো চিপা চাপাই হচ্ছে না, কিন্তু যারা আসলে এই ধরনের আইন রক্ষা করবেন কিংবা যারা আসলে আইনের মানুষ, তারাই আইন ভঙ্গ করছেন। এতে করে আসলে আমরা এখানে আস্থার সংকটে পড়ে গেলাম কিনা, আমরা আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবার ব্যাপার ছিল, সেখান থেকে আমরা দূরে সরে যাচ্ছি কিনা। ইশতিয়াক রেজা, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। সত্যি সত্যি বাংলাদেশে আজকে দুর্নীতির কারণে সমগ্র সমাজে সামাজিক আস্থার সংকট দেখা দিয়েছে। ব্যাংকিং সিস্টেম চলে আস্থার উপরে, আজকে কিন্তু মানুষের আস্থা কমে যাচ্ছে। মানুষ দেখছে যে ব্যাংকগুলো লুটপাট হয়ে যাচ্ছে, লোপাট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, ব্যাংকের টাকা নাই হয়ে যাচ্ছে, ব্যাংকে যেমনি তেমনি ব্যবহার করা হচ্ছে। মানুষ কিন্তু ব্যাংকের উপরে আস্থা কমে আসছে। মানুষ দেখছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভয়ঙ্করভাবে দুর্নীতি করছে। মানুষের অর্থনীতিতে বলা হয় যে একটা থাকে অর্থনৈতিক পুঁজি আর একটা সামাজিক পুঁজি। সামাজিক পুঁজি হলো সরকারি সিস্টেমের উপরে মানুষের আস্থা। আজকে কিন্তু সেই আস্থাটা নাই হয়ে গেছে। একটা মানে সামগ্রিকভাবে একটা আস্থার সংকট ভয়ঙ্করভাবে প্রবল হয়ে উঠেছে। মানুষ এখন কাউকে বিশ্বাস করতে পারছে না, না রাজনীতিবিদকে, না তার এমপিকে, না তার উপজেলা চেয়ারম্যানকে, না সরকারি কর্মকর্তাকে, কারো উপরে তার কোনো বিশ্বাস নাই। এবং একটা ইংরেজি প্রবাদই আছে, পারসেপশন ইজ স্ট্রঙ্গার দেন রিয়েলিটি। পারসেপশনটাই হয়ে গেছে। এমন কিছু দেশে হয়তো খুব ছোটখাটো দুর্নীতি আমাদের জন্য গা সহাও হয়ে গেছিল, এই দুর্নীতিগুলো আপনারা অনেক বিশাল বলেই হয়তো আমরা ধরে চলেছি। সাধারণ মানুষের সাথে কথা বলবেন, সে বলবে যে টাকা দিতে রাজি আছি, কাজটা হবে তো, এই পর্যায়ে চলে গেছে। আপনি যে কোনো কাজের জন্য, আমি প্রচুর মানুষের সাথে আমি মিশি, মানুষ এটা বলে যে একটা চাকরির জন্য টাকা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেকচারার নিয়োগে টাকা নেওয়া দেওয়ার অভিযোগ উঠেছে। আপনি চিন্তা করতে পারেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চাকরিটা পায় নাই, অন্য একজন পেয়েছে, বলা হচ্ছে তিনি টাকা দিয়ে চাকরিটা নিয়েছেন। অভিযোগ, সত্যতা নাই, কিন্তু মানুষ এরকম একটা অভিযোগ তৈরি করে। আপনি বাংলাদেশে আজকে একটি সরকারি অফিসে যেখানে গিয়ে মানুষ কোনো সেবা পায়,
আরেকটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, খুব সুন্দরভাবে সাকসেসফুলি ঘটেছে। আপনি মানুষকে বিল দেওয়ার ক্ষেত্রে আপনি সরকারকে টাকা দিচ্ছেন, কিন্তু ইলেকট্রিক বিল, পানির বিল, গ্যাসের বিল, আপনি ধরেন ট্রেনের টিকিট, সরকারকে টাকা দিচ্ছেন, সেটার মধ্যে দুর্নীতি ঢুকিয়ে মানুষকে ছোট ছোট দুর্নীতিতে অভ্যস্ত করে বড় দুর্নীতির জায়গাটা তৈরি করে ফেলেছে আমাদের। আসলে দুর্নীতিতে কারা এগিয়ে আছে, আমরারা নাকি আসলে রাজনৈতিক নেতারা, সেটি নিয়েও এখন একটি প্রশ্নের জায়গা তৈরি হয়ে গেল। প্রশ্ন করতে পারেন কোনটা এগিয়ে, উন্নয়ন না দুর্নীতি? শ্যামল দত্ত, প্রশ্নটি দুর্নীতিতে কারা এগিয়ে আছেন? তার মানে আমরারা নাকি রাজনৈতিক নেতারা? এই কম্পিটিশনে সবাই ফার্স্ট, এটা এমন একটা কম্পিটিশন যেখানে কেউ সেকেন্ড নাই। এটা যার যার ক্ষমতা অনুযায়ী সুযোগ অনুযায়ী যে যেখানে পারে। তবে হ্যাঁ, এতটাই হতাশার ইয়েতে নিমজ্জিত হওয়ার কোনো কারণ নেই। এটা হ্যাঁ, ফ্রাস্ট্রেশনটা আছে, কারণ আপনি যদি সিমটমটাও দেখেন যে আস্তে আস্তে এগুচ্ছে। যেমন আমরা 1-11-এর সময় দেখেছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে একটা ব্যাপক অভিযান, কিন্তু যখন সিস্টেমটা আরোপিত হয় তখন কিন্তু সেই সিস্টেম সাস্টেনেবল হয় না। ওই সিস্টেমটা আরোপিত ছিল, যে কারণে আজকে এসে বুঝতে পারছি যে আবার আমাদেরকে নতুন মনে হয় সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বললেও কমিটমেন্ট তার যে আছে সেটি সত্ত্বেও তার সিস্টেম যদি সামগ্রিকভাবে কাজ না করে তখন কিন্তু আমাদেরকে এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়। এখন যেটি বললো যে একটা অফিস গিয়ে, সরকারি অফিস কোথাও আপনি, যে বিমানের এমডি সেদিন বলছেন যে আমার এখন খুঁজে বের করতে হবে যে টিকিট পাওয়া যায় না, কিন্তু মানে ভিতরে কেন সিট খালি থাকে। মানে কোন পর্যায়ে দেখেন আপনি, কোন জায়গায় যাবেন আপনি এখন বিমানের এই অবস্থা যদি হয়? আপনি ট্রেনের টিকিট আপনি আগে বিক্রি হয়ে যাচ্ছে। আপনি এরকম একটি অবস্থায় তখন আসলে somebody have to start, কোথা না কোথা থেকে আমাদেরকে শুরু করতে। কিন্তু যদি আসলে একটি সমাজের অন্ধের অন্ধের দুর্নীতি ছড়িয়ে পড়ে, যেটি ইশতিয়াক রেজাও বলছিলেন যে সব জায়গাতে গিয়ে আসলে দুর্নীতি আমাদের মুখোমুখি হতে হচ্ছে, তাহলে দুর্নীতিবাজরা কি করে দুর্নীতিবাজদের শাস্তি দেবেন? কি করে তাহলে আসলে আমরা এক ধরনের দৃষ্টান্তমূলক এক ধরনের শাস্তির জায়গা দেখবো? সেটি দেখার সুযোগ কতখানি আছে মাসুদ কামাল? সুযোগ নেই। মানে এখানে বৈশা, আজকের অবস্থানে বৈশা আপনি যদি আশা করেন আগামী 2-1 বছরের মধ্যে এই দেশে দুর্নীতি বলতে কোনো কিছু থাকবে না, তাহলে এটা হবে না রে ভাই। এটা আপনি পারবেন, এটা সম্ভব না। কারণ একটা ঘরের মধ্যে মনে করেন 10 জন লোক আছে, ওই যে 2 জন লোক দুর্নীতিবাজ হয়, 8 জন মিলে কিন্তু ঠিক করতে পারে। আর যদি 8 জন লোক দুর্নীতিবাজ হয়, ওই 2 জনের পিঠে তারা মেরে ফেলবো। এটাই রিয়েলিটি। আমাদের এখানে ওই অবস্থা। এখন সত্যি কথা বলতে কি রে ভাই, সবচেয়ে বড় কথা হলো এখন দেশে যত কিছু বলেন, গণতন্ত্র বলেন, যাই বলেন তাই বলেন, দেশটা তো চালায় আসলে একজন। এটা হলো বেসিক কথা। দেশটা একজনে চালায়, শেখ হাসিনা চালান। এখন উনি ওনাকে মাঝে মাঝে আমার খুব অসহায় মনে হয়, খুবই অসহায় মনে হয়। অসহায় মনে হয় ওনার কথা সব কি বাস্তবায়ন হয়? উনি তো ইলেকশনে, উপজেলা ইলেকশন আগে বলছিলেন যে ছেলে বউ বাচ্চাদেরকে নমিনেশন দিবেন না। দেখলাম ওই দিন ওনার প্রেস কনফারেন্সের সামনে সাইতে বসে আছে শাহজাহান খান, যার পোলাটা সে বানাইছে, উপজেলা চেয়ারম্যান বানাইছে। তো এখানে কার শক্তি বেশি মনে হচ্ছে আপনার কাছে, শেখ হাসিনা না শাহজাহান খানের? আমার কাছে শাহজাহান খানকে মোর পাওয়ারফুল আনা হইল। তো এই অবস্থায় উনাকে আমি একসময় ভাবতাম যে উনি খুব পাওয়ারফুল, উনি চাইলে সব কিছু সম্ভব। উনি চাইলেও পারেন কিনা আমার কাছে এখন কিন্তু সন্দেহ আছে। তো যদি ওই সন্দেহটা না থাকতো তাহলে হয়তো বলতাম যে উনি যে বলছেন এর উপর আস্থা রাখা যায়, হয়তো কিছু একটা হবে। কিন্তু উনি যাদের দ্বারা পরিবেষ্টিত তারা তাকে ওই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে দেবে কিনা সেটা নিয়ে একটি শঙ্কা থেকেই যায়। যখন আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের দুর্নীতিবাজরা তারা যখন দেশ ছাড়ছেন, এর পরে তাদের দেশ ছাড়ার নিষেধাজ্ঞা জারি হলো, সেটাও কি আসলে এই সিস্টেমের একটি অংশ? ইশতিয়াক পিকে হালদারের কথা মনে করেন আপনি? দেশ ছাড়ার পরে রেড অ্যালার্ট হয়েছে, উনি তো দেশেই ছিলেন, বলে কয়ে দেশ ছেড়েছেন, কিন্তু উনি আমি চলে যাব, তারপরে তার নামে রেড অ্যালার্ট জারি হয়েছে। আপনি চিন্তা করেন বেনজিরের কথা তো আমরা শুনছি, আরো অনেকের ব্যাপারে এরকম শুনি। চলে যাওয়ার পরে দুদকের ঘুম ভাঙে, তারা একটা রেড অ্যালার্ট জারি করে। একটা জিনিস হলো কি, দুর্নীতি কমানো, দুর্নীতি দূর করা যাবে না, কিন্তু দুর্নীতি কমানোর চেষ্টা করা যায়, দুর্নীতির পথগুলো বন্ধ করা যায়। সিঙ্গাপুরে যখন প্রেসিডেন্ট লি ক্ষমতা নিলেন 92% সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতিগ্রস্ত ছিলেন। আজকে সিঙ্গাপুরে কোনো দুর্নীতি নেই। কারণ হলো দুটো, একটা হলো তিনি শাস্তির বিধান করেছেন, শাস্তিটা হয়েছে। দ্বিতীয় হলো দুর্নীতির সুযোগ তিনি নষ্ট করে দিয়েছেন। কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে কারো কাছে যেতে পারবে না, কোনো মানুষের কাছে। উনি সমস্ত কিছু অটোমেটিক করেছেন। কোনো মানুষ যদি মনে করে তার বিদ্যুৎ বিল 5 টাকা, তাকে বলা হয়েছে আপনি 5 টাকায় আপনি ব্যাংকে জমা দেন। আজকে আপনি চিটাগং কাস্টমসে অটোমেশন করতে পারেন না,
ওরা বিদ্রোহ করে, সরকার আবার সেটা মেনে নেয়। অটোমেশন করলে কিন্তু চিটাগং কাস্টমসের দুর্নীতি কমে আসতো, কিন্তু করতে দেওয়া হয় না। আপনি ভ্যাট বলেন, ট্যাক্স বলেন, ব্যক্তিগত ইনকাম ট্যাক্স বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে কোনো আয়কর মেলা করতে হবে। আপনি এমন সিস্টেম করেন বাড়িতে বসে মানুষ ট্যাক্স দিবে, ট্যাক্সের কর্মকর্তার সাথে আমার দেখাই হবে না। জমির রেজিস্ট্রেশন, জমির ইত্যাদি অনেকগুলো কিন্তু ডিজিটাল করা হয়, ফাইনালি গিয়ে কিন্তু আবার দেখা করতে হয়। ওই দেখা করাটাই হলো প্রবলেমটা। আর হলো ডিসক্রিশনারি পাওয়ার, অধিক ক্ষমতা দেওয়া হয়েছে। সারা পৃথিবীতে সরকারি কর্মকর্তাদের ডিসকাশন কমিয়ে আনা হয়েছে, আমাদের এখানে প্রতিনিয়ত ডিসকাশন বাড়ানো হচ্ছে। অর্থাৎ দুর্নীতিকে আসলে কমিয়ে রাখার চাইতে টিকিয়ে রাখার বেশি চেষ্টা করা হচ্ছে। এই যে একজন কর্মকর্তার কথা আসছেন ওয়াহিদুর রহমান না কি জানে, যে তিনি 152 কোটি টাকা মওকুফ করেছেন, তিনি কিন্তু ক্ষমতার মধ্যে থেকে করেছেন এটা, তাকে কিন্তু এটা ক্ষমতা দেওয়া হয়েছে। তারপরে দিয়েছেন কোন এই ক্ষমতা? জি, অর্থাৎ নির্মূল করার জায়গাটিতে আসলে আমরা দুর্নীতিকে আরো বেশি টিকিয়ে রাখার জন্য চেষ্টা করছি কি শ্যামল দত্ত? ওই যে আমি যেটা বললাম যে সেটার উদ্যোগটা দেখতে পাচ্ছে না, যে কারণে এই যে সরকারি মানে কর্মচারীদের, কর্মকর্তাদের ক্ষমতা যত বাড়াবেন দুর্নীতির সুযোগ তত বাড়বে। এটাকে কমিয়ে আনতে হলে আপনার ডিজিটালাইজেশনে যাওয়া, অটোমেশনে যাওয়া, এবং আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলেন, সেই স্মার্ট বাংলাদেশের কাজগুলো যদি শুরু করা যায় তাহলে অনেকখানি দুর্নীতি কমে আসে। এখন একটা করাপ্টেড সিস্টেম আপনি এক্সিস্ট রেখে কি করে আপনি সমাজ থেকে দুর্নীতি দূর করতে চাইবেন? দুর্নীতি দূর করা যাবে না, কমিয়ে আনা যাবে। পৃথিবীর সব সমাজে কোনো না কোনো দুর্নীতি। আস্থা রাখতে পারছি, কতখানি পদক্ষেপ নিতে পারছি, সেটিও একটি প্রশ্ন। আমি একেবারে শেষ প্রশ্ন রাখতে চাই আপনাদের তিনজনের কাছে, ছোট করে উত্তর নেব। তার মানে আসলে দুর্নীতি নিয়ে বাংলাদেশকে এই মুহূর্তে সবচাইতে বেশি সংকটের মধ্যে আছে কিনা মাসুদ কামাল? হ্যাঁ, সবচেয়ে বেশি সংকট আছে। আমার কাছে একদিন একটা ঘটনা বলি। আমার কাছে একজন আওয়ামী লীগের একজন লোক, উনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করেন, বয়স হয়ে গেছে 75 মতো, উনি মুক্তিযোদ্ধা ছিলেন। তো উনি আমাকে বলতেছিলেন একটা কথা, যে এই সরকারটা না, যদি খালি দুর্নীতিটা বন্ধ করার দরকার নাই, যদি অর্ধেকটা পরিমাণ কমাইতে পারতো তাহলে এই সরকারের বিরুদ্ধে বলার মতো কিছু থাকতো না। উনি কিন্তু আওয়ামী লীগ করেন, উনি দুঃখ করে বলতেছেন এটা কিন্তু রিয়েলিটি। এটা রিয়েলিটি। আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, বিএনপি আসবে, আওয়ামী লীগ যাবে, এই তো হবে বাংলাদেশে। এটা নিয়ে কিন্তু আমাদের অত মাথা ব্যথা নাই। আমাদের হলো যে আমাদের যে কাজটা, সাধারণ মানুষের যে কাজটা, সেটা যেন স্মুথলি হয়, আমাকে যেন দুর্নীতির মুখে মরতে না হয়, দুর্নীতির শিকার না হতে হয়। এটা কমাতে পারলে অনেক লাভ হতো দেশের। একই কথা যে আমাদের উন্নয়ন হচ্ছে, আমরা প্রচুর পরিমাণে বিনিয়োগ করছি, রাষ্ট্রীয় বিনিয়োগ মানুষের জন্য বাড়ছে, অবকাঠামোতে বেড়েছে, নানা সেক্টরে বেড়েছে, কিন্তু একই সাথে দুর্নীতি, আমাদের প্রকল্পে দুর্নীতি হয়। আমরা যত টাকা ব্যয়ে যত সময় একটা প্রকল্প করি তার ইকোনমিক রিটার্ন কি সেটা আমরা চিন্তা করি না। এগুলো চিন্তা করার সময় আসছে। সত্যি সত্যি এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এত বছর ধরে করা হলো, জামালদার জেলা, এখন বলা হচ্ছে এটা পর্যাপ্ত না, এটাকে আরো বড় করতে হবে। তাহলে যারাই পরিকল্পনা করেছিল, যারা এখানে এত রাষ্ট্রীয় বিনিয়োগ করানো হলো, তার যে এটা কাজে লাগলো না, এটাও তো দুর্নীতি, তাই না? সেই চিন্তা না, আমি মনে করি যে ব্যক্তি বিশেষের দুর্নীতিকে আপনাকে যদি পিন পয়েন্ট করে শাস্তি দেওয়া যায় তাহলে সমাজে অন্তত তার প্রকোপটা কমবে। আমি জানি যে সরকারের কমিটমেন্ট আছে, সবই ঠিক আছে, কিন্তু সেই কমিটমেন্টের রিফ্লেকশনটা যদি মানুষ দেখতে না পায় তখন হতাশাটা আসে। এক্সাম্পলারি পানিশমেন্ট এবং সিস্টেম এমনভাবে অ্যাপ্লিকেবল করতে হবে যাতে, যেটি সিঙ্গাপুরের একটা বড় উদাহরণ, যে সিস্টেম ইনবিল্ড করা আছে যাতে আপনি চাইলেও দুর্নীতি করতে পারবেন না। আরও মানুষকে যত সহজ করে দিবেন জীবনযাপনটা, যত জটিলতা বাড়াবেন, এবং কিন্তু ক্রমাগত তো আমরা বেশি আরো জড়িয়ে যাচ্ছে, আমরা আরো বেশি জনগণকে ক্ষমতায়িত না করে সিস্টেমকে ক্ষমতায়িত করছি, এবং এটি কিন্তু দুর্নীতির একটা বড় কারণ। সামনে আসলে একটি দৃষ্টান্ত দরকার আমাদের, যাতে করে আমরা দুর্নীতি থেকে সরে আসি। শ্যামল দত্ত, সৈয়দ ইশতিয়াক রেজা এবং মাসুদ কামাল, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, দেশ সাম্প্রতিকের আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।